Hello, my dear viewers. Welcome to Compete and Win. Compete and Win চ্যানেলের ইউটিউব চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের পিএসসি মিসলেনিয়াস মেন্স রিগার্ডিং বেশ কিছু ভিডিও আমরা আনছি। তো এই সিরিজটা এখন কন্টিনিউ হবে বেশ কিছুদিন, যতদিন না পিএসসি মিসলেনিয়াস মেন্স হচ্ছে। সম্ভবত পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস এর যে রেজাল্ট, যেটা গত বছর সম্ভবত সেপ্টেম্বর মাসে যে পরীক্ষাটা হয়েছিল 24-এ, তার রেজাল্ট হয়তো এই মাসের মধ্যেই বেরিয়ে যাবে। পিএসসির প্রাক্তন শ্রদ্ধেয় স্যার জানিয়েছেন, বেশ কিছু ইউটিউব চ্যানেলে আমি দেখলাম। তো যাই হোক, তো সেক্ষেত্রে আমাদের হাতে সময় থাকবে হচ্ছে তোমাদের খুব বেশি হলে জুলাই মাসটা, আর অগাস্ট মাস যদি অগাস্টের শেষ দিকে হয়। ঠিক আছে। আহ আশা করা যাচ্ছে অগাস্টের শেষ দিক বা সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু এক্সামটা হয়ে যাবে, পিএসসি মিসেলিনিয়াস মেন্স। তো পিএসসি মিসেলিনিয়াস মেন্সে তোমরা জানো যে বেঙ্গলি যে পেপারটা থাকে তার মধ্যে ব্যাকরণ পার্টে থাকে তোমাদের 30 নাম্বার, আর যেটা রাইটিং পার্ট অর্থাৎ আহ, যেটা লিখতে হয় ডেসক্রিপটিভ লেখা যেটা, সেটাতে থাকে হচ্ছে তোমাদের 120 মার্কস। এবং তার মধ্যে 40 মার্কসের থাকে প্রতিবেদন, 40 মার্কসের থাকে ট্রান্সলেশন মানে বঙ্গানুবাদ, এবং বাকি 40 নম্বরের থাকে একটা প্রেসিভ মানে যেটা হচ্ছে বাংলায় যেটাকে বলা হয় সারমর্ম। আহ তো আমরা আজকে এখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বা মানে কমন যোগ্য একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা বাংলা প্রতিবেদনের এবছরে আসার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ভীষণই হট টপিক বর্তমানে। সেটা হচ্ছে যে আহ, বাংলায় এটা হচ্ছে যে যে গ্রোয়িং যে সাইবার ক্রাইম ইন্ডিয়াতে হচ্ছে, মানে সাইবার অপরাধ যে ভারতবর্ষে বাড়ছে, ঠিক আছে, সেই রিগার্ডিং একটা প্রতিবেদন লিখবো। বা আমরা সেটা কিভাবে ড্রাফট করতে হয়, কিভাবে ওয়ার্ড লিমিটের মধ্যে লিখতে হয়, সেটাকেও আমরা দেখবো। তোমাদের শব্দ সংখ্যা প্রতিবেদনে লিখতে হয় আহ কম বেশি 200 শব্দের মধ্যে। আমরা চেষ্টা করব মোটামুটি 200 থেকে 210 কি 220, খুব বেশি হলে এইটুকু, মানে 10% এদিক ওদিক হতে পারে। আমি মোস্টলি বেশিতেই ধরছি, তো 210 থেকে 220 যেন বেশি না হয় শব্দ সংখ্যা, ফর সেফ সাইড। ঠিক আছে। তবু আমরা চেষ্টা করব যে 200 শব্দের মধ্যে রাখার, কিন্তু যদি ডেটা দিতে হয় সেক্ষেত্রে একটু তো বেড়েই যায় শব্দটা। তো সেক্ষেত্রে 210 বা 20 মোটামুটি ফেভারেবল, সুবিধার কিছু নেই, কিন্তু সেটা যেন শব্দটা 230 40 50 এরকম যেন না যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটার একটা চান্স থেকে যায়। তো চলো আমরা আহ আর সময় নষ্ট না করে আমাদের প্রতিবেদনটা শুরু করে দিই। আচ্ছা, প্রতিবেদন মানে তোমরা জানো সকলেই যে আহ সংবাদপত্রে যেটা ছাপা হয়, যেটা বেসিক্যালি ইংলিশে যেটাকে আমরা রিপোর্ট বলি। ঠিক আছে। এবার এখানে প্রতিবেদন, যে প্রতিবেদনের একজন প্রতিবেদক থাকেন। ঠিক আছে। এবার সেই প্রতিবেদক মানে রিপোর্টার ইংলিশে যাকে বলি, আহ দ্যাট পার্সন বা সেই মানুষটা কিন্তু হিমসেলফ একজন স্টাফ রিপোর্টার হতে পারেন বা নিজস্ব সংবাদদাতা হতে পারেন, আবার একজন এডিটরও হতে পারেন, অর্থাৎ সম্পাদকও হতে পারেন। ঠিক আছে, নিউজ পেপারের যিনি সম্পাদক হন তিনি মানে সম্পাদকীয় প্রতিবেদন লেখেন। সো বেসিক্যালি তুমি যদি ব্রডলি ক্যাটাগরাইজ করো প্রতিবেদনকে, বাংলা প্রতিবেদনকে তুমি দুটো ভাগে মোটামুটি ভাঙতে পারবে। একটা হচ্ছে সংবাদপত্রীয় প্রতিবেদন, যেটা সংবাদপত্রের নর্মাল যেটা প্রতিবেদন আমরা প্রতিদিন আমাদের খবরের কাগজ খুললে দেখতে পাই কম বেশি। আরেকটা হয় যেখানে আহ সম্পাদক মানে সেই সংবাদপত্রের যিনি কনসার্ন সম্পাদক নিজে যে প্রতিবেদনটা লেখেন, এবং আহ সেটার জন্য একটা আলাদা দেখবে কলাম থাকে সম্পাদকীয় প্রতিবেদন। ঠিক আছে। জেনারেলি তোমাদের মিসলেনিয়াসে লিখতে দেয় যেটা, সেটা নর্মাল লিখে দেয় যে বাংলা প্রতিবেদন লেখো। ঠিক আছে। সেক্ষেত্রে আমরা সংবাদপত্রীয় প্রতিবেদনটাই মোস্টলি ধরে নিই। ঠিক আছে। যেখানে সম্পাদকীয় প্রতিবেদন বলা থাকে, যেমন ধরো ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে, ডাব্লিউবিসিএস মেন্স এর যে পেপার, যে জেনারেল স্টাডিজ নয়, মানে যেটা পেপার 1 আমাদের, অর্থাৎ বেঙ্গলি যে পেপারটা থাকে 5টা লিখতে দেয়, তার মধ্যে একখানা প্রতিবেদন থাকে 200 শব্দের মধ্যে লিখতে দেয়, ওখানে কিন্তু একদম পরিষ্কার মেনশন করা থাকে সম্পাদকীয় প্রতিবেদন। আচ্ছা, এইখানে একটা জাস্ট ব্যাপার বলি, যে সম্পাদকীয় প্রতিবেদনের সাথে নর্মাল যে সংবাদপত্রের যে নর্মাল প্রতিবেদন, তার কি পার্থক্য রয়েছে সেটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন বা যেটাকে আমরা পরিভাষায় ইংলিশে আমরা যেটাকে এডিটোরিয়াল রিপোর্ট বলি,
সেই এডিটোরিয়াল রিপোর্ট যেটা সম্পাদকীয় প্রতিবেদন, সেখানে কিন্তু একটা টাইটেল থাকবে, কিন্তু কোনো নিজস্ব সংবাদদাতা কোন তারিখে লেখা হচ্ছে বা কি ব্যাপার এই সমস্ত কিন্তু কিছু থাকবে না। ঠিক আছে, প্রথম কথা। দ্বিতীয় যেটা একটা ব্যাপার, যেটা সম্পাদকীয় প্রতিবেদনকে একটু ইউনিক করে দেন সংবাদপত্রের নর্মাল প্রতিবেদন, সেটা হচ্ছে যে একটা সম্পাদকীয় প্রতিবেদনটা না অনেক বেশি অ্যানালিটিক্যাল হয়, অর্থাৎ বিশ্লেষণমূলক হয়। ঠিক আছে। সেখানে সম্পাদক বা এডিটর নিজের ওপিনিয়নটা কিন্তু দিতে পারেন বা নিজের মতামতটা প্রকাশ করতে পারেন, যেটা নাকি সংবাদপত্রের যেটা নর্মাল প্রতিবেদন সেটার ক্ষেত্রে সেটার অনুপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে। সংবাদপত্রের প্রতিবেদন মানে কি, তুমি একজন রিপোর্টার, তুমি একজন নিজস্ব সংবাদদাতা, ইউ আর স্টাফ রিপোর্টার। তাহলে তুমি কি করবে, তোমাকে যে ঘটনাটা নিয়ে লিখতে বলা হবে সেই ঘটনাটা তোমার কাছে যা ডেটা থাকবে বা যা তুমি মোটামুটি লিখতে পারবে সেটাকে তোমার নিজস্ব মতামত পোষণ না করে তুমি লিখবে। ঠিক আছে। হ্যাঁ, তুমি তোমার যদি মতামত পোষণ করতে চাও সেক্ষেত্রে সেটা অন্য কারোর উক্তিতে লিখতে পারো। আমি দেখাবো এই প্রতিবেদনে আমি সেটা কিভাবে লিখেছি, আমি দেখাবো। তো এই ব্যাপারটা রয়েছে। আর সংবাদপত্রের প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে সংবাদপত্রের প্রতি নর্মাল যে প্রতিবেদন, তাতে কিন্তু আমরা খুব বেশি অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণমূলক হতে পারি না। ঠিক আছে। অর্থাৎ আমাদের নিজস্ব ওপিনিয়ন যেটা সেটা আমরা কিন্তু পোষণ করতে পারি না। এবং এখানে নিজস্ব সংবাদদাতা, তারিখ, এগুলো কিন্তু আমরা লিখতে পারি, যেটা নাকি আমরা সম্পাদকীয় প্রতিবেদনে আবার লিখতে পারি না। মোটামুটি একটা আদর্শ প্রতিবেদনে তোমরা চেষ্টা করবে যে একটা ভালো ইন্ট্রো রাখতে, একটা ভালো বডি রাখতে, এবং একটা ভালো কনক্লিউশন রাখতে। অর্থাৎ আমাদের তিনটে পার্ট থাকবে, একটা ভূমিকা, একটা বডি, এবং লাস্টে হচ্ছে উপসংহার বা কনক্লিউশন। এবার এই তিনটে প্যারাতে মোটামুটি তোমাদের ড্রাফট করতে হবে প্রতিবেদনটা। এবার অনেকে যদি চাও সেটা চারটে প্যারাতেও করতে পারো, পাঁচটা প্যারাতেও করতে পারো, কিন্তু মোটামুটি একটা আদর্শ প্রতিবেদন তিনটে প্যারাতে ড্রাফট করলে ভালো হয় আর কি, দেখতেও ভালো লাগে জিনিসটা, একদম একটা পরিষ্কার ভাগ থাকে জিনিসটার মধ্যে। ঠিক আছে। নাহলে বডিরই অনেকগুলো ভাগ হয়ে যায়। আহ তো চলো আমরা এখানে একটা, আজকে যেহেতু সম্পাদকীয় প্রতিবেদন করব না, যেহেতু মিসলেনিয়াস মেন্স ওরিয়েন্টেড, সেই জন্য আমরা একটা নর্মাল সংবাদপত্রের প্রতিবেদন করব। তো চলো আমরা টপিকটা স্টার্ট করে দিই। সেটা হচ্ছে, দেখো, সাইবার অপরাধের সাত কাহন। আমরা একটা ক্যাচি, প্রথমে একটা ক্যাচি টাইটেল দিতে হবে, সেটা সম্পাদকীয় প্রতিবেদন হোক বা আমাদের সংবাদপত্র প্রতিবেদন হোক, যেন টাইটেলটা যেন খুব সুন্দর হয়। ঠিক আছে। চেষ্টা করবে অ্যালিটারেশন বা মানে মানে যে শব্দগুলো তুমি হেডলাইনে ইউজ করছো তার মধ্যে যেন একটা অ্যালিটারেশন থাকে। মানে যেমন ধরো সাইবার অপরাধের সাত কাহন, সাইবার সাত কাহন, সা। ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু মেনটেন করার চেষ্টা করো, জিনিসটা সুন্দর হয় আর কি। ঠিক আছে। সেটা যদি করতে নাও পারো পরীক্ষা হলে, যদি করতে নাও পারো তাতেও যে খুব বেশি মার্কস মানে রিডিউস হবে বা এ হবে ব্যাপার নেই। বিষয়টা পুরোপুরি অলংকরণের ওপর, অর্নামেন্টালাইজেশনের উপর। ঠিক আছে। তো চলো আমরা শুরু করে দিচ্ছি এই টপিকটা। তো দেখো, আমরা প্রথমে যে ভূমিকাটা বলবো, সেই ভূমিকার প্রথম লাইনেই যেন একদম ডিরেক্টলি তুমি যে টপিকটা বলতে চাইছো তার যেন একটা উল্লেখ থাকে। ঠিক আছে। মোটামুটি যে টপিকটা আমি আগামী প্যারাগুলোতে বা গোটা প্রতিবেদনে আলোচনা করব, তার যেন বেসিক যে ইন্ট্রোটা, সেটা যেন ফার্স্ট লাইনেই তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, যিনি পরীক্ষা খাতা চেক করছেন তার কাছে। তো চলো, ফার্স্ট লাইনটা কি বলছি দেখো। নেট ব্যবহারকারীদের মতানুযায়ী একবিংশ শতাব্দীর মানব জীবন ও সভ্যতা আন্তর্জালিক সংযোগ ব্যবস্থা তথা ইন্টারনেটের মাধ্যমে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। আচ্ছা, এখানে আমি কিন্তু শুধু লিখতে পারতাম যে একবিংশ শতাব্দীর মানব জীবন ও সভ্যতা আন্তর্জালিক সংযোগ ব্যবস্থা তথা ইন্টারনেটের মাধ্যমে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। কেন লিখলাম না, তার কারণ এটা একটা সংবাদপত্রের প্রতিবেদন। এটা যদি আমার সম্পাদকীয় প্রতিবেদন হতো সেক্ষেত্রে কিন্তু আমি এটা যদি লিখতাম তাহলে কিন্তু অসুবিধা ছিল না। তার কারণ কি, এখানে মানে লাইনটা তুমি যদি পড়ে দেখো তাহলে কিন্তু এটা একটা মতামত ধর্মীয় লাইন। ঠিক আছে, আমি আমার মতামত দিচ্ছি, কিন্তু সেটা আমি সংবাদপত্রের প্রতিবেদনের ক্ষেত্রে করতে পারি না। সেই জন্য দেখো আমি প্রথম যে তিনটে শব্দ ইউজ করেছি সেটা হচ্ছে নেট ব্যবহারকারীদের মতে। ঠিক আছে। এবার কোন নেট ব্যবহারকারীদের মতে বা কি ব্যাপার, সেটা আমি কিন্তু এক্সপ্লিসিটলি কিছু বলি। তো এটা একটা পুরো ভাষা ভাষা আমি দিয়েছি ফার্স্ট লাইনটা, যে নেট ব্যবহারকারীদের মতে। বেশি সকলেই আমরা যারা নেট ব্যবহার করি তারা, আমরা খুব কম বেশি এই মতামত তো পোষণ করি যে একবিংশ শতাব্দী মানে 21st সেঞ্চুরির যে মানব জীবন ও সভ্যতা আন্তর্জালিক সংযোগ ব্যবস্থা, মাইন্ড ইট, আন্তর্জাতিক নয়, আন্তর্জালিক। ইন্টারনেটের বাংলা হচ্ছে আন্তর্জাল। ঠিক আছে। তা আন্তর্জালিক সংযোগ ব্যবস্থা বা ইন্টারনেটের মাধ্যমে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রয়েছে।
তো বিজ্ঞানের এই অগ্রগতি যেমন একদিকে আশীর্বাদ রূপে বর্ষিত হয়েছে, তেমনি এর হাত ধরে প্রায় বিভিন্ন অপরাধমূলক কাজকর্মের বাড়বাড়ন্ত দেশ তথা বিশ্বের সুরক্ষা ব্যবস্থাকে প্রায়শই প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। তো আমরা জানি যে সাইবার অ্যাপারেটাস বা সাইবার ওয়ার্ল্ডকে ইউজ করে আজকের দিনে কত ধরনের ক্রাইম হচ্ছে, কত ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে। তো সেটা জাস্ট আমি ভূমিকার মধ্যে বলে নিলাম। এরপর আমি একদম ডিরেক্ট টপিকে ঢুকে পড়বো, এবং এই বডির মধ্যে সাইবার ক্রাইমটাকে আমি খুব ভালো করে আর কি ডিসক্রাইব করব, যে কি কি তথ্য হয় বা না হয় সেইটুকু। আমি কিন্তু কোনো ওপিনিয়ন পোষণ করব না, আমি জাস্ট তথ্যগুলো দেবো, ঠিক আছে? তো দেখো আমরা বডির মধ্যে কি লিখছি। সাইবার জগৎকে কেন্দ্র করে সংঘটিত অপরাধগুলিকে মূলত দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রত্যক্ষ সাইবার অপরাধ, আর একটা হচ্ছে যেটা হচ্ছে তোমার, যেমন ইন্টারনেটকে ব্যবহার করে বিভিন্ন সন্ত্রাসমূলক প্রচার, বেআইনি আর্থিক লেনদেন, গোপন তথ্য ফাঁস প্রভৃতি। এবং পরোক্ষ সাইবার অপরাধ যেটা হচ্ছে ইনডাইরেক্ট, যেটা সাইবার ক্রাইম, যেটা হচ্ছে যেমন ধরো ইন্টারনেটকে পরোক্ষভাবে ব্যবহার করে ওয়েবসাইট হ্যাকিং করা, ফিশিং করা, ম্যালওয়্যার আপলোড করা ইত্যাদির মাধ্যমে কি হয়, প্রযুক্তিগত পরিকাঠামোর ক্ষতি সাধন করা হয়। এবং সাইবার ক্রাইমের এবার বিভিন্ন ধরনের থাকে, তার মধ্যে মেন হচ্ছে এই দুটো, একটা হচ্ছে ডিরেক্ট আর একটা হচ্ছে ইনডিরেক্ট, ঠিক আছে? তো এবার ইনডিরেক্টের মধ্যে আহ মানে ধরো সাইবার টেরোরিজম বা এই ধরনের জিনিসপত্রগুলো পড়ে, ওয়েবসাইট হ্যাকিং, হ্যাকি বা ফিশিং, ম্যালওয়্যার আপলোডিং, এই সমস্ত পড়ে। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে দেখো ভারতবর্ষ কি সারা বিশ্বের নিরিখে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারকারীদের সংখ্যার ভিত্তিতে হচ্ছে তোমার অন্যতম শীর্ষস্থানীয় দেশ। খুব স্বাভাবিক, কারণ ভারতে 140 কোটি জনসংখ্যা। তো খুব স্বাভাবিক আমরা একদম মোবাইল ইউজিং এর দিক থেকে এবং আমাদের আহ ইন্টারনেট ব্যবহারকারীদের আমি যদি সংখ্যা দেখি, সেক্ষেত্রে আমরা ওয়ান অফ দা মোস্ট কান্ট্রি। তো দেখো তাই ভারতবর্ষ বলছে, দেখো সাইবার জগৎকে কেন্দ্র করে বিভিন্ন অপরাধের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। তাই দেশের বিভিন্ন প্রান্তে সাইবার অপরাধ মোকাবিলা করার জন্য বিভিন্ন রাজ্য পুলিশ সাইবার থানার স্থাপনা করেছে। দেখবে সাইবার পুলিশ স্টেশন হয়েছে বিভিন্ন, এই যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশেরই দেখবে একটা শাখা রয়েছে, কলকাতা পুলিশের শাখা রয়েছে, সাইবার ক্রাইম সেল রয়েছে, ঠিক আছে? এছাড়া ভারত সরকার ডিফেন্স সাইবার এজেন্সি সূচনা করেছে, যা মূলত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ে সাইবার সুরক্ষা নিশ্চিত করে। কারণ আমরা জানি যে কম বেশি মিলিটারি ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কিন্তু সাইবার যে ডেটা গুলো সেগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি যে খুব রিসেন্টলি এই যে উড়ি হামলা হয়েছে, পাঠানকোট হামলা হয়েছে, এগুলোতে কিন্তু সাইবার টেরোরিজমের সাহায্য নিয়েই কিন্তু উগ্রবাদী গোষ্ঠীগুলো কিন্তু এই ধরনের হামলা ঘটিয়েছে। রিসেন্ট এই পেহেলগাম অ্যাটাকেও কিন্তু তা করা হয়েছে। আহ সেক্ষেত্রে কিন্তু মিলিটারি ইন্টেলিজেন্সের ক্ষেত্রেও কিন্তু মানে ক্রস বর্ডার সার্ভেলেন্স সার্ভেলেন্স এগুলোর জন্য কিন্তু আন্তঃসীমান্ত সুরক্ষা টুরক্ষা এগুলোর ক্ষেত্রেও কিন্তু সাইবার যে ইনফ্রাস্ট্রাকচার মিলিটারি বেসের ক্ষেত্রেও কিন্তু উন্নত থাকা খুব প্রয়োজন। না হলে কিন্তু কোনো ধরনের অতর্কিত আক্রমণ হলে কিন্তু সেটাকে আটকানো খুব মুশকিল, যেটা আমরা উড়ি বা পাঠানকোটের ক্ষেত্রে দেখেছি। এরপর যেটা রয়েছে দেখো, আহ যে এর পাশাপাশি জাতীয় সাইবার সমন্বয় সেন্টার বা ন্যাশনাল সাইবার কোঅর্ডিনেশন সেন্টার, আপৎকালীন সাইবার সুরক্ষা টিম বা এমার্জেন্সি সাইবার রেসপন্স টিম, যেটা সার টিম যেটাকে আমরা বলছি, এই সমস্ত নোডাল এজেন্সি গুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া খুব রিসেন্ট পাস্টে তৈরি করেছে। হ্যাঁ, সাইবার অডিট প্রভৃতি পদক্ষেপ কি করতে পারে না, দেশের সাইবার অপরাধ এবং তৎসম্বন্ধীয় যে সমস্যা সমাধানের প্রয়াস হিসেবে পরিগণিত হতে পারে। তো আমরা চেষ্টা করলাম যে মোটামুটি আইডিয়া দিতে, ঠিক আছে? আমার কাছে যেহেতু ওয়ার্ড লিমিট রয়েছে, তো আমি খুব বেশি লিখতে পারবো না, সেই জন্য টোটোর মধ্যে যতটা সম্ভব আর কি ক্রিস্প লেখা সেটাই কিন্তু আমাদের নাম্বারটা ক্যারি করবে। এরকম নয় যে আমার 40 নাম্বার আছে বলে আমি 5 পাতা ধরে লিখবো, ব্যাপারটা কিন্তু একদমই তা নয়, ঠিক আছে? ওয়ার্ড লিমিট যখন আমাকে বলা আছে, তখন আমাকে সেই ওয়ার্ড লিমিটটাকে মেনটেন করেই যতটা সম্ভব আমাকে লিখতে হবে। হ্যাঁ, 2-5 নাম্বার, 2-5টা ওয়ার্ড লিমিট এদিক ওদিক হতেই পারে, 10-20টা ওয়ার্ড এদিক ওদিক হতেই পারে, কিন্তু সেটা যেন এক্সেসিভ লেভেলে না বেড়ে যায়, যেটা আমি আগেই বলেছি। এবার দেখো আমি মোটামুটি আমার ভূমিকাটা বলে নিলাম, আমি আমার বডিটা বলে নিলাম। এরপর আমি যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে আমার উপসংহার বা একটা ভালো কনক্লুশন আমাদের ড্র করতে হবে। তো সেখানে আমি যাচ্ছি, দেখো যে সাইবার বিশেষজ্ঞদের মতে, এখানেও দেখো আমি কিন্তু আমি আমার নিজের মত পোষণ করছি না, আমি কিন্তু সাইবার বিশেষজ্ঞদের মতে মানে তাদের মুখে কথাটা বসিয়ে কিন্তু বলছি।
তার মানে বেসিক্যালি আমি কিন্তু আমার ওপিনিয়ন সার্ভ করছি না, আমি কিন্তু আমার ডেটা সার্ভ করছি, তথ্য দিচ্ছি যে সাইবার বিশেষজ্ঞ মানে সাইবার যারা অ্যানালিস্ট বা সাইবার যারা এক্সপার্ট তারা কি বলছেন। ঠিক আছে, তারা বলছেন যে ভারতে সাইবার অপরাধ সংক্রান্ত ঘটনাগুলিকে প্রতিহত করতে প্রয়োজন কেন্দ্র ও রাজ্য সরকার, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টা। সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে ডিজিটাল অপরাধ সংক্রান্ত আইন প্রণয়ন, যেরকম আমাদের ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট রয়েছে, জনসচেতনতা বৃদ্ধি মানে আমাদের ইউজার অ্যাওয়ারনেস বাড়ানোটাও খুব দরকার। এছাড়া সাইবার নিরাপত্তা পরিকাঠামোর সুপরিকল্পিত বাস্তবায়ন বা যেটাকে বলছি সাইবার ইনফ্রাস্ট্রাকচার, যেটা সেটাকে একটা অপটিমাম লেভেলে আমাদের ডেভেলপ করতে হবে। এছাড়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল, অর্থাৎ সরকারি এবং বেসরকারি ক্ষেত্রের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, এগুলোর মাধ্যমেও কিন্তু আগামী দিনে আমরা এই ধরনের যে ফ্যাটালিটি বা সাইবার ক্রাইম রিলেটেড যে ইভেন্টস, যেটা নাকি আমাদের ফিজিক্যাল অ্যাসেট, মানিটারি অ্যাসেট সবকিছুরই ক্ষতি সাধন করছে, ঠিক আছে, তো সেইটা আমরা প্রতিহত করতে পারি এই ধরনের স্টেপ গুলো নেওয়ার মাধ্যমে। ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের সাইবার অপরাধের সাতকাহন সম্বন্ধে একটা ছোট্ট প্রতিবেদন, যেটা তোমাদের মিসেলিনিয়াস মেন্সে কিন্তু একটা অত্যন্ত কমন যোগ্য টপিক। আমি চেষ্টা করেছি মোটামুটি এটাকে 220 ওয়ার্ডের মধ্যে রাখার, যদি কিছুটা বেশি হয়েও যায়। আমি কেন একটু বেশি লিখেছি তার কারণ, তোমরা এটা যদি ছোট করো মানে তোমরা যখন পরীক্ষায় এটা লিখতে যাবে না, তাহলে কিন্তু মানে এই নোটটাতেও তোমরা যদি লেখো, তাহলে কিন্তু এটা এমনিও তোমাদের ছোট হয়ে যাবে, কারণ সব ডেটা তোমরা লিখতে পারবে না এখানে। ঠিক আছে, খুব স্বাভাবিক, পরীক্ষা হলে আমরা মানে যতটা পড়ে যাই ততটা ডেলিভার করতে পারি না। ঠিক আছে, তো এই ছিল আজকের মোটামুটি প্রতিবেদন। আচ্ছা, আরেকটা জিনিস যাওয়ার আগে আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অলরেডি একটা মিসেলিনিয়াস ব্যাচ চলছে আমাদের কম্পিটেন্ট তরফ থেকে। উপরে যে কন্ট্যাক্ট নাম্বার গুলো দেওয়া আছে স্ক্রিনে, তাতে তোমরা যোগাযোগ করতে পারো। এবং আমাদের এখানে কিন্তু 3জন WBCS অফিসার ক্লাস নিচ্ছেন, ইনক্লুডিং মি। ঠিক আছে, আহ এক্সক্লুসিভ গাইডেন্স দেখো তোমরা পেয়ে যাচ্ছ, কি কি ফিচার আছে দেখো, নিচে আমি লিখে দিয়েছি। কোয়ালিটি মেটেরিয়াল, প্রতিদিনের রেগুলার তোমরা মক টেস্ট পেয়ে যাবে, কারণ এই মেন্স এর আগে কিন্তু মক টেস্ট গুলো দেওয়া খুব প্রয়োজন তোমাদের। ঠিক আছে, ওয়ান অন ওয়ান গাইডেন্স, ডাউট ক্লিয়ারিং সেশনস, এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস বলার সেটা হচ্ছে যে আহ, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে এই মিসলেনিয়াস ব্যাচ রিগার্ডিং, বা এমনি কম্পিউটার মিন চ্যানেলের তরফ থেকেও একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে। এবং যারা এনরোল করছে তারা কিন্তু মানে আমাদের এনরোলমেন্ট যেহেতু অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো সেই সমস্ত স্টুডেন্টকেও নিয়ে আমরা সম্পূর্ণ একটা আলাদা গ্রুপ করে দিচ্ছি টেলিগ্রামে, যেখানে তারা ভিডিও রেকর্ডিং, আমরা কিন্তু রেকর্ডেড ভার্সনও প্রোভাইড করি ভিডিও। ঠিক আছে, তো সেটাও তারা দেখতে পাবে। এবং সেখানে কিন্তু তারা হচ্ছে তোমার নোটস পাতিগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ব্যাপারটা রয়েছে। আর যেটা হচ্ছে ভিডিওটা তোমরা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝখানে শেয়ার করো, আর নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নাকি এরকম আরো ভিডিও যদি আমরা আনি, তো সেটার নোটিফিকেশন তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা যখনই আপলোড করবো তোমরা পেয়ে যাও। আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে মিসলেনিয়াস মেন্সের আগে আমাদের চেষ্টা আছে যে আমরা ফ্রি অফ কস্ট একটা মেনের মক টেস্ট রিগার্ডিং একটা মানে ইয়ে করব আমরা, অ্যারেঞ্জ করব তোমাদের। কারা দিতে চাও তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। ঠিক আছে, আরেকটা যেটা ব্যাপার যে এই যে এই রিপোর্টটা বা বাংলা প্রতিবেদনটা আমি করালাম, এটা যদি তোমরা PDF কপি বা সফট কপিটা পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। টেলিগ্রাম গ্রুপের লিংক আমরা ডিসক্রিপশন বক্সে এখানে দিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ, গুড বাই।